জাতীয় পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকার। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা। লন্ডনে মা ছেলের আবেগঘন আলিঙ্গন, নেতাকর্মীদের উষ্ণ অভ্যর্থনা। নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিলেন তারেক রহমান। বিডিআর সদস্যদের মুক্তি ও চাকরিতে পুনর্বহাল দাবিতে শহীদ মিনারে অবস্থান। কাল শাহবাগ ব্লকেট কর্মসূচি, দাবি না মানলে মার্চ টু কোর্ট। বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের অন্যতম এজেন্ডা হচ্ছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের এজেন্ডা হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার। পূর্বাঞ্চলের প্লটে হাসিনার ক্ষমতা অপব্যবহারে প্রমাণ পেয়েছে দুদক। এস আলমের 2 ছেলে এবং তাকসিমের বিরুদ্ধে আলাদা মামলা। এবং জুলাই ঘোষণাপত্র নিয়ে সারা দেশে গণসংযোগ। 71 ও 24-এর ধারাবাহিকতা চান সার্জিস। নতুন সংবিধান প্রণয়নের দাবি। সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক জনগণের সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন নান্সি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ারের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার জানান, তারা অন্তর্বর্তী সরকার এবং এর সংস্কার এজেন্ডাকে সমর্থন করেন। এক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা দিয়ে সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা দুর্নীতি মোকাবেলা, জ্বালানি ক্ষেত্রে গ্রিন এনার্জি, সুন্দরবনের ম্যানগ্রোভ বন ও আশেপাশের অঞ্চল এবং নদী ব্যবস্থার জন্য একটি বৃহত্তর পরিকল্পনা প্রণয়নে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহায়তা কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশের পূর্বাঞ্চলের জনগণের উন্নয়ন এবং উত্তর বাংলাদেশের পানি ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম বন্দরের সুবিধাদি নির্মাণেও সহায়তা কামনা করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর দেখা হলো মা ছেলের। তারেক রহমান ও খালেদা জিয়ার আলিঙ্গনে এক আবেগঘন পরিবেশ তৈরি হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। উষ্ণ অভ্যর্থনা জানায় নেতাকর্মীরা। পরে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করান তারেক রহমান। সাইফুল রিপনের প্রতিবেদন। বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বহনকারী রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। সেখানে খালেদা জিয়াকে স্বাগত জানান তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। দীর্ঘ 7 বছর পর মা ছেলের সাক্ষাতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। খালেদা জিয়ার লন্ডন সফরকে কেন্দ্র করে হিথ্রো বিমানবন্দরের বাইরে জড়ো হন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ সহ নেতাকর্মীরা। বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার হযরত আলী খানও। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে মা খালেদা জিয়াকে নিজ গাড়িতে বসিয়ে চিকিৎসার জন্য পূর্ব নির্ধারিত লন্ডন ক্লিনিকে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সবশেষ 2017 সালের 15 জুলাই লন্ডন সফর করেন বিএনপি চেয়ারপারসন। এরপর আর কোনো সফর না হওয়ায় মায়ের সঙ্গে দেখা হয়নি ছেলে তারেক রহমানের। বিএনপির দেয়া তথ্য অনুযায়ী লন্ডন ক্লিনিকে ভর্তির মধ্য দিয়ে চিকিৎসা শুরু হবে খালেদা জিয়ার। সেখানকার চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে তার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। উন্নত চিকিৎসার প্রয়োজনে মঙ্গলবার রাত 11:15টায়
কাতারের আমিরের পাঠানো রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে বাংলাদেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া, এমন আশাবাদ জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর গণহত্যাকারী হাসিনার ভারতীয় ভিসার মেয়াদ বাড়ানো জনগণ ভালোভাবে নেবে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। শেষ পর্যন্ত আরো আমার আশাও করে নেই, ও আমার রেখে একা চলে গেছে। মা, আমি মিছিলে যাচ্ছি, নিজেকে আর আটকে রাখতে পারলাম না। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আনাসের লিখে যাওয়া এমন চিঠি পড়ে বারবার মূর্ছা যাচ্ছে তার বাবা মা। 5 আগস্ট সকালে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে শহীদ হয় আনাস। আর এই দিনেই গণহত্যাকারী শেখ হাসিনা পালিয়ে যায় ভারতে। বুধবার সকালে গ্যান্ডারিয়ায় আনাস সহ 4 জন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় অসহায় পরিবারগুলো কান্নায় ভেঙে পড়লে সমবেদনা জানান তিনি। মিটপটের রাস্তার মেঝেতে আমার ছেলে এভাবে লুটায়া পড়ে রয়েছে। শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, শেখ হাসিনার দোসররা এখনো বহাল তবিয়তে আছে। আর ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর সমালোচনাও করেন তিনি। শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জনপ্রিয়তার জন্যই খালেদা জিয়াকে নিঃশেষ করে দিতে চেয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ছেলে তারেক রহমানকে সঙ্গে নিয়েই দেশে ফিরবেন খালেদা জিয়া। জিয়াউর রহমানের আদেশ থেকে ভিত্তি করে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা করার জন্যই ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আসবে। একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা এসে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার দাবিও জানান বিএনপির নেতা। সংস্কার যতটুকু প্রয়োজন। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও আটক ব্যক্তিদের স্বজনরা। কাল শাহবাগ ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন তারা। দাবি না মানলে মার্চ টু কোর্টের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনরতরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হাসান মাহমুদ, সরাসরি যুক্ত হব তার সঙ্গে। হাসান, শহীদ মিনারের সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে যেসব বিডিআর সদস্য 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেখানে যারা ভুক্তভোগী তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন। যদিও তারা সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করছেন। পরবর্তীতে তারা একটি র্যালি নিয়ে আসলে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সে পরবর্তীতে সেটি কিন্তু যখন শাহবাগে পৌঁছে তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই র্যালিতে বাধা দেওয়া হয় এবং সেখানে কিন্তু তারা অবস্থান করেন এবং পরবর্তীতে একটি 9 সদস্যের একটি দল তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর তাদের যে দাবি সেগুলো দাবি কিন্তু তারা জানিয়ে এসেছেন এবং পরবর্তীতে আমরা দেখেছিলাম সন্ধ্যার দিকে তারা যেসব সমন্বয় করছিলেন এই আন্দোলনে তারা যেটি বলছিলেন যে আসলে তাদের যে 1 দফা দাবি সেই দাবি না মানা পর্যন্ত তাদের যে কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। এই কারণে কিন্তু আমরা দেখছিলাম যে বিকেলের দিকে সেখান থেকে আন্দোলন কর্মসূচি আগামীকালকে শাহবাগ ব্লক যে কর্মসূচি সেটি ঘোষণা করেছেন এবং রাতের দিকে আমরা দেখেছি রাত 8টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আবারও তারা একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তারা ঘোষণা দিয়েছেন যদি কালকে শাহবাগ ব্লক যে কর্মসূচি দেওয়া হচ্ছে সেখানে যদি তাদের দাবিগুলোকে না মানা হয় তাহলে পরবর্তীতে তারা কিন্তু মার্চ টু কোর্ট ঘোষণা করেছেন, অর্থাৎ তাদের যে বিচার প্রক্রিয়া সেটি পুনর্বিবেচনা করতে হবে এবং যে তদন্ত করা হয়েছিল 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের সেই তদন্ত কিন্তু আবার করার তারা দাবি জানাচ্ছেন এবং বিডিআর এখন পর্যন্ত যেসব বিডিআর সদস্য জেলে অবস্থান রয়েছেন তাদেরকে আসলে জেল থেকে দ্রুত মুক্তি দেওয়ার ব্যবস্থা করবার দাবি জানিয়েছেন এবং একই সাথে যেসব বিডিআর সদস্য এই হত্যাকাণ্ডের পরে বিচারের নামে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু আসলে ক্ষতিপূরণ দাবি করেছেন। তো আমরা একজন বিডিআর সদস্যের সঙ্গে কথা বলতে চাই, আসলে আপনি একটু বলবেন আমাদেরকে সংক্ষেপে যে এখন আসলে আপনাদের দাবিগুলো কি, যৌক্তিক দাবিগুলো?
আমাদের এখন আজকে এখানে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার 3টি কারণ আছে। প্রথমত প্রধান কারণ যে আমাদের 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানায় তথাকথিত বিডিআর বিদ্রোহের নামে যে আমাদের তোকমা লাগিয়ে এই ফ্যাসিস্ট অবৈধ সরকার আমাদের যে প্রহসনমূলক বিচার করেছে, এই বিচারটাকে অবৈধ ঘোষণা করতে হবে এবং আমাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে সকল সুযোগ সুবিধা সহ। এবং যারা জেলখানায় আছে, এখনো যারা বিচার বহির্ভূতভাবে জেলখানায় আছে এবং একটা বিচারের শাস্তি অলরেডি তারা ভোগ করতেছে, তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয় কথা হলো যে আমাদের যে সংশোধিত যে আইন ঘোষণা করা হয়েছে কমিটির মাধ্যমে, সেখানে 2-এর নম্বরের যে একটা আইন বলা হয়েছে, সেই আইনটায় আমাদের যে তদন্ত কমিশনকে স্বতঃস্ফূর্তভাবে এবং স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ নেই। তো ওই 2-এর নম্বর ধারাটিকে বাতিল করে পুনরায় স্বাধীন কমিশন গঠন যারা করছে এবং এদেরকে স্বাধীন এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করার সুযোগ দিতে হবে। আপনাকে ধন্যবাদ। ন্যান্সি যেমনটা বলছিলেন যে তদন্ত কমিশন যে অনেকটা চাপের মুখে যে তদন্ত কমিশন গঠন করেছে বর্তমান সরকার, তাদেরকে কিন্তু আসলে একটি ধারার মাধ্যমে কাজ করতে দেওয়া হবে না, এমন একটা কিন্তু ধারা কিন্তু এর আগে 2009 সালের যে বিডিআর বিদ্রোহের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল। সেটিকে বিলুপ্ত করে আসলে নতুন কমিশনের মাধ্যমে একটি স্বাধীন তদন্তের মাধ্যমে বর্তমান যারা বিচারাধীন রয়েছে তাদেরকে আসলে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটিকে আসলে পুনর্বিবেচনা করার দাবি জানাচ্ছেন বিডিআর সদস্য। এই দাবিতে কিন্তু আগামীকালকে তারা শাহবাগ অবরোধ করবেন। তো সেই কারণে কিন্তু এখন পর্যন্ত বিডিআর সদস্যরা এখানে অবস্থান করছেন, রাতে তারা এখানে থাকবেন বলে ঘোষণা দিয়েছেন। আমরা সেই প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি নিয়েছি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান মাহমুদ। রাজুকের প্লট গ্রহণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন এমন প্রমাণ পেয়েছে দুদক। বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান। গেল 26 ডিসেম্বর এ নিয়ে অনুসন্ধান শুরু করে দুদক। ওই দিন জানানো হয় গণপূর্ত মন্ত্রণালয় ও রাজুকের যোগসাজশে অতি গোপনে 2022 সালের 3 আগস্ট শেখ পরিবারের 6 সদস্যকে 10 কাঠা প্লট বুঝিয়ে দেওয়া হয়। আমরা যে রেকর্ডপত্র পেয়েছি তাতে সুস্পষ্টভাবে ক্ষমতার অপব্যবহারের এখানে প্রমাণাদি রয়েছে। এই বিষয়ে আমাদের অনেক অগ্রগতি আছে। আমাদের অনুসন্ধান দল এই নিয়ে অনেক কার্যক্রম গ্রহণ করেছেন। বিশেষ করে রাজুকের পূর্বাচল প্রকল্পের 60 কাঠা বরাদ্দ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে শীঘ্রই ভালো কিছু তথ্য দিতে পারবো। নিয়োগ বাণিজ্যের অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক এমডি তাসকিম এ খান সহ 10 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। অর্থ আত্মসাৎ ও মানি লন্ডারিং এর অভিযোগে এস আলমের 2 ছেলে সহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধেও মামলা হয়েছে। ফজলে আদিত্যের রিপোর্ট। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নীতিমালা অনুসরণ না করে অবৈধ উপায়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগের সত্যতা মিলেছে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হাবিবুর রহমান ও আলোচিত সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান সহ বোর্ডের 10 জনের বিরুদ্ধে। বুধবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুর্নীতির সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ওয়াসার নিয়োগ সংক্রান্ত আইন ও প্রচলিত বিধিবিধান অনুসরণ না করে নিয়োগ প্রদানের অভিযোগে সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাসকিম আহমেদ খান সহ 10 জনের বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিকে ঢাকা 13 আসনের সাবেক সংসদ সদস্য সাদেক খান ও তার স্ত্রী ছেলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ 29টি ব্যাংক অ্যাকাউন্টে 466 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। একই অভিযোগে দিনাজপুর 3 আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও তার স্ত্রীর বিরুদ্ধে 12টি ব্যাংক অ্যাকাউন্টে 71 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনে মামলা করা হয়। জনাব মোহাম্মদ সাদেক খান সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক অসৎ আচরণের মাধ্যমে অর্থের অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং আইন অন্যান্য সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর
সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জনাব ইকবালুর রহিম সংসদ সদস্য থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অপরাধ করায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার বিরুদ্ধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ব্যাংক হ্যাক ও অ্যাসালম গ্রুপের আওতাধীন ইসলামিক ব্যাংক থেকে 993 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে অ্যাসালম গ্রুপের 2 ছেলেসহ 54 ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেনিফিশিয়ারিদের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।